কি ভাবছেন অনেকদিন বাইরে বেড়ানো হয়নি, হাতে ছুটি কম, আবার কম খরচে একটু প্রকৃতির মাঝে ঘুরবেন? তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। আজ এক অখ্যাত গ্রামের মনোমুগ্ধকর প্রকৃতির সাথে আপনাদের পরিচয় করাবো। আপনাদের স্বাগত জানাই বোহেমিয়ান দ্য ফ্রি সোলের আরও একটা নতুন বেড়ানোর গল্পে। গুড মর্নিং সকলকে। মকর সংক্রান্তির একটা সকালে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি রয়েছি আমার গ্রাম মাঝদিয়াতে। দেখুন আমার পিছনের জায়গাটা। আজকের ভিডিওটা কিন্তু বেশ আকর্ষণীয় হতে চলেছে। আমি আপনাদের আজকে নিয়ে যাব একটা উইকেন্ড ডেস্টিনেশনে, যেখানে একদিনে খুব সুন্দর দুটি জায়গা আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন আমাদের ভিডিও আমরা শুরু করি। পৌষের এই পিঠে পুলির গন্ধমাখা সকালে শীতের আলতো পরশ গায়ে মেখে আমরা এখন চলেছি শিবনিবাস। আমাদের বাড়ি থেকে শিবনিবাসের দূরত্ব কম বেশি 5 কিলোমিটারের মতো। শিবনিবাস নামটা হয়তো আপনাদের অনেকের কাছেই অপরিচিত। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এই শিবভূমির। তার সাথে সাথে এই শিবভূমির ঐতিহাসিক পটভূমিকা আপনাদের সঙ্গে তুলে ধরব, আর আপনারা কিভাবে এখানে আসবেন তারও বিস্তারিত বিবরণ তুলে ধরব আপনাদের সামনে। আমরা চলে এসেছি শিবনিবাস, এবং শিবনিবাসের সামনে নদী আমাদের পার হতে হবে। এখানে সাঁকো করা রয়েছে। আগে এখানে একটা নৌকার ব্যবস্থাও থাকে বর্ষাকালে। সামনে যেখানে নৌকার ব্যবস্থা থাকে, আর এখন এই সাঁকো পার হয়ে আমাদের যেতে হবে। এখন যে নদীটি আপনারা দেখছেন এটি চূর্ণী নদী। অবস্থানগত দিক দিয়ে এই স্থানটির বেশ গুরুত্ব রয়েছে। এর একদিকে মাথাভাঙা, একদিকে চূর্ণী এবং আর একদিকে রয়েছে ইছামতি নদী। বলা যায় এই 3টি নদী ঘিরে রেখেছে এই ছোট্ট জনপদটিকে। পর্যটন স্থান হিসাবে কিন্তু এটা বেশ জনপ্রিয়। অনেক পর্যটকই এখানে আসেন, এবং এখানে একাধিক এখন রিসোর্ট হয়েছে। এখানে আপনারা কিন্তু থাকতেও পারেন, যেটা অনলাইনে আপনারা বুক করে নিতে পারবেন। এবং কাছাকাছি নিয়ার বাই স্টেশন এখানে একটা তো মাঝদিয়া স্টেশন, সেখান থেকে আপনারা অটো, ই রিক্সা এসবে করে আসতে পারেন। আর একটা রয়েছে আপনার তারকনগর স্টেশন, গেদে লাইনের যে শিয়ালদা গেদে লাইনের যে তারকনগর স্টেশন, সেটা দিয়েও আপনারা এখানে আসতে পারেন। তাহলে ব্যাপারটা দাঁড়ালো, রেলপথে আসতে গেলে শিয়ালদা গেদে লোকালে চড়ে মাঝদিয়া অথবা তারকনগর স্টেশনে নেমে পড়বেন। সেখান থেকে অটো বা টোটো করে চলে আসতে পারবেন সরাসরি শিবনিবাসে। আর সড়ক পথে কৃষ্ণনগর থেকে দূরত্ব মাত্র 21 কিলোমিটার। কলকাতা থেকে যদি আসেন তাহলে NH12 ধরে কৃষ্ণনগর, তারপর সেখান থেকে শিবনিবাস। থাকার জন্য এই শিবনিবাস ঢোকার মুখেই রয়েছে চূর্ণী রিসর্ট, একেবারে চূর্ণী নদীর ধারে। এছাড়াও ছোট বড় মাপের নানা ধরনের লজ রয়েছে, তবে সংখ্যায় অনেকটাই কম। তাহলে যদি উইকেন্ড ট্রিপ করতে চান, সকাল সকাল চলে আসুন শিবনিবাস মন্দির, পুজো দিয়ে এখানেই লাঞ্চ সেরে নিন, তারপর চলে যান দ্বিতীয় গন্তব্যে। এখানে প্রায় 108টা শিব মন্দির ছিল, ছোট ছোট এই পুরো শিবনিবাস গ্রাম জুড়ে। এখন বর্তমানে এই বড় রাজরাজেশ্বর মন্দির, যেটা বলা হয় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, সেটা রয়েছে। আর পিছনে এই যে আর একটা শিব মন্দির, আমরা সব এক এক করে দেখাচ্ছি আপনাদের। দেখুন, প্রথমে আমরা রাজরাজেশ্বর শিব মন্দিরে পুজো দেবো। পুজোর জন্য এখানে আপনারা পুজোর ডালা পেয়ে যাবেন 30 টাকা, 50 টাকা, 100 টাকা, এবং জল ঢালার জন্য জল, দুধ এবং গঙ্গা জল মেশানো জলও এখানে পেয়ে যাবেন। শিবনিবাসে এখন রয়েছে 2টি শিব মন্দির এবং একটি রাম সীতা মন্দির। প্রধান শিবলিঙ্গটির নাম রাজরাজেশ্বর। এই মন্দিরগুলি প্রতিষ্ঠা করেন নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায়। কোষ্টি পাথর নির্মিত এই রাজরাজেশ্বর শিবলিঙ্গটির উচ্চতা 11 ফুট 9 ইঞ্চি এবং বেড় 36 ফুট। এই শিবলিঙ্গটির পাশে রয়েছে সিঁড়ি, যার উপরে উঠে জল ঢালতে হয়। এটি
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কোষ্ঠীপাথর নির্মিত শিবলিঙ্গ। 1754 খ্রিস্টাব্দে ভীম একাদশীর দিন এই মন্দির প্রতিষ্ঠিত হয়। সে কারণে প্রতি বছর ভৈমী একাদশীতে এখানে 1 মাস ধরে চলে একটা মেলা। এছাড়া শিবরাত্রির সময় এবং শ্রাবণ মাসেও প্রচুর পুণ্যার্থী এখানে আসেন। শিবনিবাসের নামকরণ নিয়েও অনেক মত প্রচলিত আছে। বর্গীর আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র এখানে এক রাজপ্রাসাদ নির্মাণ করেন এবং এই জায়গার নাম রাখেন শিবনিবাস, যদিও সেই রাজপ্রাসাদ আজ আর অবশিষ্ট নেই। আবার অন্য মতে রাজা কৃষ্ণচন্দ্র নসরত খাঁ নামক এক কুখ্যাত ডাকাতকে দমন করতে এখানে আসেন এবং বর্গীর আক্রমণ থেকে রক্ষা পাবার উপযুক্ত স্থান হিসাবে এখানেই প্রাসাদ নির্মাণ করেন এবং কালক্রমে 1754 থেকে এই মন্দিরগুলি তৈরি করেন। দ্বিতীয় এই শিব মন্দিরটির নাম রাগমেশ্বর। জনশ্রুতি আছে মহাদেব স্বয়ং রাজা কৃষ্ণচন্দ্রকে স্বপ্নাদেশ দেন যে তিনি কাশী ছেড়ে শিবনিবাসে এসেছেন। কৃষ্ণচন্দ্র যেন তাকে প্রতিষ্ঠা করেন। সেই স্বপ্নাদেশ পেয়েই মাঘ মাসের ভৈমী একাদশীতে এখানে শিব মন্দিরগুলি স্থাপন করেন রাজা কৃষ্ণচন্দ্র। দুটি শিব মন্দির ছাড়াও এই রাম সীতা মন্দিরটি রয়েছে এখানে। ভিতরে ছবি তোলা একদম নিষিদ্ধ, সে কারণে দেখাতে পারলাম না। গর্ভগৃহে রয়েছেন কোষ্ঠীপাথর নির্মিত রামচন্দ্র এবং তার পাশে অধিষ্ঠান করছেন দেবী সীতা। অপূর্ব সুন্দর এই মূর্তি। তাহলে আর কি, চটপট প্ল্যান বানিয়ে ফেলুন একটা উইকেন্ড কাটাবার। কেমন করে পুজো দিলে? ভালো, ভীষণ ভালো পুজো হয়েছে। সকাল 8:30 থেকে 12:30 পর্যন্ত এখানে পুজো নেওয়া হয়। সামনেই পুজোর জিনিস কিনতে পাবেন, যেরকম বললাম 30 টাকা আছে, 50 টাকা আছে, এরকম সাধ্য মতো পুজো নিয়ে এখানে আপনারা কিন্তু পুজো দিতে পারেন। 12:30 পর্যন্ত আপনারা পুজো দিতে পারবেন। আবার বিকেল বেলায় খোলে, বিকেল বেলায় 3:30 থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। সংক্রান্তির দিন সকালবেলা বেশ ভালো করে কাটলো, ভালো করে পুজো দিলাম, দিয়ে এবার এই রাস্তা দিয়ে সোজা যাব। রাস্তা পার করে ওপারে যে মঙ্গলবারের হাট, সেই হাটে যাব। হাটও কি কি বসেছে সেটা দেখবো। এখানে যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা হচ্ছে এখানকার সব থেকে পুরনো ব্রিজ। আমরা যখন অনেক আগেও আসতাম তখন এই ব্রিজটাই একমাত্র ছিল। এখন ওই সামনের দিকে আর একটা বড় পাকা ব্রিজ হয়েছে, সেটা দিয়ে গাড়ি নিয়েও আপনারা সোজাসুজি চলে আসতে পারেন। তবে এই মজাটা নেওয়ার জন্য আমরা এখান দিয়ে এলাম। এই শিবনিবাস গ্রামটি কৃষ্ণগঞ্জ ব্লকের মধ্যে পড়ে। 1947 সালের 15ই আগস্ট যখন আমাদের দেশ স্বাধীন হয় দেশভাগের মাধ্যমে, তখন আমাদের এই সমস্ত অংশ পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। পরবর্তীকালে 18ই আগস্ট এই অঞ্চল ভারত ভূখণ্ডের অন্তর্ভুক্ত হয়। সে কারণে প্রতি 18ই আগস্ট এখানে স্বাধীনতা দিবস পালন করা হয় নানা অনুষ্ঠানের মাধ্যমে। এখন আপনাদের নিয়ে যাচ্ছি
আমাদের এই শিবনিবাসের কাছেই একটি হাটে প্রতি মঙ্গলবার বসে এই হাট। খুব বেশি পুরনো না হলেও এই হাট বেশ জনপ্রিয়। জামা কাপড়, জুতো, কসমেটিক, জুয়েলারি এই সমস্ত জিনিস নিয়েই এই হাট। শান্তিপুর, রানাঘাট, ফুলিয়া থেকে দোকানদারেরা নিয়মিত আসেন এই হাটে। গ্রামীণ হাট বলে ভাববেন না, জিনিসপত্রের কোয়ালিটি কিন্তু একেবারে টপ ক্লাস, আর দামেও অনেকটাই সস্তা। এই যেমন সোয়েট শার্টগুলোর দাম শুরু 500 টাকা থেকে, তবে দরদাম করলে 50 টাকা 100 টাকা কমিয়েই নিতে পারে। একটা নিয়েই নিলাম, দাম পড়লো 400 টাকা। 350 টাকা থেকে। সকাল থেকে শুরু হয়েছে আর চলবে বিকেল বেলা পর্যন্ত, সন্ধ্যের আগে হাট বন্ধ হবে। বেশ সব রকমই রিজনেবল রেটে কিন্তু অনেক জিনিস পাওয়া যাচ্ছে। আমরা একটা সোয়েট শার্ট নিলাম। বাচ্চাদের, ছোটদের শাড়ি পাওয়া যাচ্ছে 100, 150 টাকা করে, 150 থেকে স্টার্টিং। এই পাঞ্জাবির দোকানটা দেখুন, এখানে হোলসেল, রিটেল সব রকমের পাঞ্জাবি পেয়ে যাবেন। দাম শুরু 400 টাকা থেকে। বিক্রি হচ্ছিল ঘুগনি, দেখে আর লোভ সামলানো গেল না। যাই বলুন, এই ঘুগনি টক জল আর কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে যা লাগে না, অসাধারণ। কেনাকাটা শেষ করে আমরা ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে। তবে এখানেই কিন্তু শেষ নয়, বিকেলে নিয়ে যাব আপনাদের দ্বিতীয় গন্তব্যে, তাই এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার বেরোচ্ছি আমাদের গন্তব্য পাগলাখালির উদ্দেশ্যে। আজকে পাগলাখালি আমরা যাব। এখান থেকে আমাদের বাড়ি থেকে একটা টোটো ভাড়া করে আমরা চলে যাব পাগলাখালি। টোটো যারা জানেন না তাদের জন্য বলি, টোটো হলো ই রিক্সা। এই রিক্সাগুলোকে এখানে টোটো বলা হয়। বাগান, আর এই হলো আমাদের বাড়ির বাগান। এই আমরা যাত্রা শুরু করলাম। এই রাস্তা সংযোগ করেছে মায়াপুরের সাথে কৃষ্ণগঞ্জ। কৃষ্ণগঞ্জ ছাড়িয়ে সোজা চলে গেলে এইদিকে সোজা চলে গেলে যাচ্ছে কৃষ্ণনগর, আর এইদিকে আমরা যাব এই যে মোড়, এই মোড় থেকেই অটো গুলো পাওয়া যায়। মোড়ের মাথা থেকেই এখানে যাওয়ার জন্য অটো পাওয়া যায়। শেয়ার বা রিজার্ভ করে আপনারা যেতে পারেন, বা টোটো ভাড়া করেও আপনারা এখান দিয়ে আসতে পারেন। কি কেমন লাগছে আমাদের এই ছোট্ট উইকেন্ড ট্রিপ? পাশ দিয়ে যে নদীটি বয়ে চলেছে সেটির নাম মাথাভাঙা নদী। এখন রাস্তার বেশিরভাগ জুড়েই এই নদী আমাদের সাথেই চলবে। এই দেখুন, সর্ষে ফুলে মাঠ আলো হয়ে রয়েছে, সবুজ আর হলুদের অপূর্ব মেলবন্ধন।
আমরা পার করে এলাম স্বর্ণখালি বাজার। মোড় থেকে আমরা বাঁ দিকে ঢুকলাম, বাঁ দিক ধরে সোজা যেতে হবে। জয়ঘাটা মোড় থেকে রাস্তাটা ভাগ হয়ে গেছে, এদিকে বাঁ দিকে ঢুকে যেতে হবে। বাঁ দিকে ঢুকে আমরা এবার সোজা এগোচ্ছি। এবার প্রকৃতি পুরোপুরি উন্মুক্ত হয়ে আপনাদের সামনে হাজির। দুপাশে কলা গাছের সারি, আর তার পিছনে আদিগন্ত প্রসারিত ক্ষেত। কি কি মনে হচ্ছে, আসবেন নাকি এখানে? এই রকম প্রকৃতির মাঝে থাকলে কার আর মন খারাপ থাকে বলুন তো? তাই চটপট প্ল্যান বানিয়ে ফেলুন। সকালে যে ট্যুর প্ল্যানটা আপনাদের বলছিলাম, সকালের কথা মনে আছে তো? চলে আসুন প্রথমে শিবনিবাস, সেখানে পুজো দিয়ে লাঞ্চ সেরে নিন। তারপর ওখান থেকে একটি টোটো রিজার্ভ করে চলে আসতে পারেন এখানে। টোটো ভাড়া 200 থেকে 250 টাকার মধ্যে পড়বে। আর যদি গাড়ি নিয়ে আসেন তাহলে তো কথাই নেই। নিখাদ প্রকৃতিকে উপভোগ করতে আপনাকে আসতেই হবে এখানে। পড়ন্ত বিকেলের মায়াবী আলোয় কি যে অপূর্ব লাগছে তা বলে বোঝানোই কঠিন। জানি না আমার ক্যামেরা কতটা আপনাদের সামনে এটা তুলে ধরতে সমর্থ হচ্ছে, তবে শীত প্রায় শেষের দিকে, তাই এই ফাঁকে ঘুরে আসতে পারেন কিন্তু কোনো এক সপ্তাহ আনতে। অবশেষে নামলাম, এবার আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। সামনে ঘাট রয়েছে, ঘাটের ওপরে ব্রিজও আছে, নৌকাও আছে। দেখি কি ব্যবস্থা আছে ওখানে, সামনে দেখাচ্ছি। যে এইরকম রাস্তা, এইরকম রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে। এই পর্যন্তই টোটো বা রিক্সা যায়, তাতে করেই আসেন, অটো রিক্সা এই পর্যন্ত এসে দাঁড়াবে। এখান থেকে ওপারে গিয়ে আমাদের নৌকাও যায়, এখান থেকে নৌকা পাওয়া যায়। ওইখানটাই মন্দিরটা, এই হচ্ছে ব্রিজ। ব্রিজ পার করে যেতে হবে। এরকম বাঁশের সাঁকোর ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি, যে নদীর ওপরে পেছনে সবাই যাচ্ছে। মন্দিরটা এই পাশে, কিছুটা হেঁটে যেতে হবে, 1/2 কিলোমিটার মতো, 500 থেকে 600 মিটার এরকম দূরে। চারিদিকে মাঠ, মানে দিগন্ত প্রসারিত মাঠ, যেদিকেই তাকাবেন ধুধু মাঠ। আর সেখানে নানান রকম ফুল সবজি এসবের চাষ করেছে। এপাশে রয়েছে নদী, আর সোজা দেখা যাচ্ছে মন্দির। তো এই মন্দিরে পুজো দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট পূজারি বা কেউ নেই, নিজেরাই পুজো কিনে, ওখান থেকে ডালা পাওয়া যায়, সেগুলো কিনে ওখানে পুজো দিতে পারবেন। চলুন গিয়ে দেখাচ্ছি, দেখা যাক। আমরাও হাঁটতে হাঁটতে যাচ্ছি, ব্রিজ থেকে বেশ কিছুটা হেঁটে মন্দির সামনেই রয়েছে। এই জায়গাতে আগে আমরা কেউ আসিনি, আমাদের জন্য জায়গাটা পুরো নতুন, ওর জন্যও আমার জন্য, যদিও ওর বাড়ির কাছাকাছি, কিন্তু তাও ওরও আসা হয়নি আগে। তো এখানে গিয়ে প্রথমবার যেটা দেখবো সেটা আমাদেরও ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হবে, আপনাদের সাথেও সেটা শেয়ার করবো। সোমবার আর বৃহস্পতিবার এই 2 দিন এখানে খুব ভিড় হয়, যেহেতু শিবের মন্দির, সেজন্য সোমবারে একটা তো ভিড় হয়, আর বৃহস্পতিবারের দিনও এখানে মেলা টাইপের বসে। তো আজকে আমরা যখন এসছি তখন মোটামুটি শেষের দিকে মেলা, সকালের দিকে বেশ ভিড় হয়। চলুন গিয়ে দেখাই আপনাদের। দেখতে নদীর মতো হলেও এটা আসলে একটা বাওর বা বিল। এর নাম পলদার বিল, যা প্রতি মুহূর্তে আপনাদের মনে করাবে
সে এক সময় স্রোতস্বিনী নদী ছিল, একালে সে স্রোত হারিয়েছে। এই গ্রামটির নাম আমঝুপি, আর মন্দিরটি যেখানে রয়েছে তার নাম পাগলাতলা, যা আজ পাগলাখালি নামে বেশি জনপ্রিয়। প্রতি সোম ও বৃহস্পতিবার এখানে পুণ্যার্থীদের ভিড় হয় সকাল থেকে। সূর্যদেব যখন অস্তাচলে যান তখনই বন্ধ হয় এ মেলা। এইখানটা একটা বসার জায়গা, নাট মন্দির টাইপের, আর এইদিকে হচ্ছে মন্দির। এই যে পুজোর জিনিস এখানে সব পাওয়া যাচ্ছে। সামনেই রয়েছে নন্দী মহারাজের মূর্তি, দুই দিকে। এই যে এখানে একটা শিবলিঙ্গ, নানা ধরনের ঠাকুর এখানে রয়েছে, এবং এখানে সবাই মানত করে, তার জন্য এখানে এগুলো দেওয়া রয়েছে। আগেই বলেছিলাম যে এখানে কোনো পুরোহিত বা এরকম কিছু নেই, নিজেরাই আপনারা পুজো নিয়ে এসে পূজা সামগ্রী এনে পুজো করতে পারেন। এই গাছটাই এখানে মূল উপাস্য, এবং এর নিচে রয়েছে শিবলিঙ্গ। তাছাড়া সাথে আরো অনেক দেখতে পাচ্ছি অনেক মূর্তি রয়েছে। এখানে নানা শিবলিঙ্গ মূর্তি এগুলো রয়েছে, এবং সকলেই এগুলোকেই পুজো করেন, আর এখানে মানত করার জন্য সবাই এগুলো বেঁধে রেখেছে। জায়গাটা কিন্তু অনেক প্রাচীন, আগে এত প্রচার ছিল না। আমরাও এখানে অনেকদিন ধরে, আমরা তো এখানকার আদিবাসী, কিন্তু এত কাছে এরকম জায়গা আছে আগে আমরা জানতাম, কিন্তু আসা হয়নি। আসলে এখানে যোগাযোগ ব্যবস্থা অতটা ভালো ছিল না। এখন যেরকম রাস্তা দেখলেন এর থেকেও খারাপ অবস্থা ছিল। তো ধীরে ধীরে আরো যোগাযোগ ব্যবস্থা ভালো হচ্ছে, এবং এই জায়গাটারও ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এখন বাইরে থেকে বহু মানুষ আসে, আপনারাও আসতে পারেন একদিনের ছুটিতে। জায়গাটার অ্যাকচুয়াল নাম হলো আমঝুপি। এখন এটা হচ্ছে পাগলাতলা বলে খ্যাত ছিল, এখন পাগলাখালি বলে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এটা বহু পুরনো, এখানকার মানুষদের সাথে কথা বলে যে জানতে পারছি এটা কিন্তু অনেক পুরনো এই মেলাটা। এখন রিসেন্টলি প্রচারে অনেক বেশি করে এসছে বলে এখানে অনেক বাইরে থেকে লোকজনও এখন আসছে। আমার কাছে খাওয়া আছে, আমি একদিন সেই দিয়েছি। মন্দির প্রতিদিনই খোলা থাকে। পুরো জ্যৈষ্ঠ মাস জুড়ে এখানে বড় মেলা বসে। এই শিব মন্দির অনেক পুরনো। মানুষের বিশ্বাস এখানে স্বয়ং মহাদেব বিরাজ করেন। ব্রাহ্মণ্যবাদ পুরোহিততন্ত্রকে সরিয়ে সর্বসাধারণের আরাধনার এক মন্দির হলো এই পাগলাখালি। এখানে আপনার নিজের পুজো আপনাকে নিজেকেই দিতে হবে। সম্পূর্ণ লোকশ্রুতি বা লোকবিশ্বাস যা বলেন তার উপরে ভিত্তি করেই কিন্তু এই মন্দির দাঁড়িয়ে রয়েছে, এবং এখানকার লোকেদের সাথে কথা বলে যেটুকু বুঝলাম, সত্যি সকলেই পাগলা বাবার এই মাহাত্ম্য খুব বিশ্বাসী। জায়গাটার নাম আমঝুপি, আগেই বলেছি। সামনেই এখানে এই বিলটা, এই বিলে এই নৌকা করে আমরা এবার ফেরত যাব। এই যে নৌকা করে আমরা এবার যাব। আসার সময় আমরা এলাম হেঁটে হেঁটে, যাওয়ার সময় আমরা নৌকায় করে ফিরছি। নৌকায় পারাপার করতে একদম যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম ওইখানে আমাদের নামিয়ে দেবে। ওইখানে নামাতে নেবে 5 টাকা করে পার হেড। আমরা 6 জন আছি, 6 জনের জন্য লাগবে 30 টাকা। তো আমরা নৌকায় করে যাচ্ছি। নৌকার একটা জার্নির একটা মজা সেটাও আমাদের হবে।
আর তার সাথে সাথে আমাদের হাঁটতেও হবে না অতখানি, তো নৌকায় করেও কিন্তু আপনারা এই দিক দিয়ে যদি আসেন তাহলে ফিরতে পারেন। অস্তাচলে যেতে চলেছে সূর্য, তার ছবি পড়েছে দেখুন। ভাবছিলাম যে নৌকা ওদিকে আসার সময় পাওয়া যাচ্ছিল না, ভাঙা মোটা হবে কিনা, ফেরার সময় দেখলাম ঠিক পাওয়া গেছে। আর পুরো আকাশের কালারটা কি অসাধারণ হয়ে রয়েছে, সূর্য ডুবছে এই টাইমে, পুরো একটা লাল আভা ছড়িয়ে রয়েছে, সেই আভা জলের ওপরেও পড়েছে। আমরা তো কত জায়গায় যাই, সেখানে গিয়ে ঘন্টা হিসাবে আমরা নৌকা চড়ে বেড়াই। এখানে কিন্তু সেরকম কোনো দরাদরি দর কষাকষির কোনো ব্যাপার নেই, নিশ্চিন্তে শান্ত ভাবে আপনারা কিন্তু এখানে বোট রাইডের মজাও নিতে পারবেন। তো একদিনের জন্য যদি ভাবেন এখানটায় একটা দিন কাটাবেন, হোক না সেটা কোনো পরিচিত জনপ্রিয় জায়গা না হয়ে এরকমই একটা অখ্যাত জায়গা, সেটাও তো আপনাদের একটা একঘেয়েমি কাটাতে অনেক সাহায্য করবে, তাই না? একটু ভেবে দেখবেন, আসবেন নাকি এরকম একটা জায়গায় এরকম একটা বিকেল কাটাতে? তো এখানে আমি ডেসক্রিপশনে ডিটেলস দিয়ে দেবো, অবশ্যই আপনারা কিন্তু একবার ঘুরে দেখে যেতে পারেন। যারা একটু নিরিবিলিতে একটা দিন অন্যভাবে কাটাতে চান, সেটা কিন্তু এখানে এসে আপনারা নিশ্চিন্তে কাটাতে পারেন। আর এখানকার লোকজনও সত্যি খুব ভালো, কথাবার্তা বলে যা দেখলাম, কোনো দরাদরি নেই। যে পুজোর দোকানগুলো আছে সেখানেও খুব রিজনেবল রেটেই কিন্তু পুজো দেওয়ার সামগ্রী পাওয়া যাচ্ছে, এবং সব থেকে বড় কথা, আপনার নিজের ইচ্ছা হলে পুজো করবেন এবং সেটা নিজেই করবেন, কোনো পুরোহিত আপনার এর জন্য এখানে লাগবে না। এই যে আসার সময় আমরা এই ব্রিজ, এই যে পিছনে যে ব্রিজ দেখছেন, এই ব্রিজ পার করে এসেছিলাম। এবার যাওয়ার সময় আমরা এখান থেকে নৌকায় করে চলে এলাম এইখানে, এই যে পিছনে এখানে নৌকা লাগাচ্ছে, নৌকায় এবার নামবো, নেমে আমাদের টোটো দাঁড়িয়ে আছে গোপাল কাকার টোটোয় করে আমরা ফেরত যাব। ওই দূরে ওখানটাই রয়েছে মন্দিরটা, আর আমরা এখান দিয়ে গেছিলাম, এখন এখান দিয়ে আমরা নৌকায় করে চলে এলাম, এবার ফেরত যাব এখান দিয়ে। এই যে সুন্দরভাবে অসাধারণ ভাবে এইবার নামছি নৌকা থেকে। হাঁটতে হাঁটতে ওই রাস্তার মুখে যাব, ওখান থেকে আমরা টোটো ধরে ফেরত যাবো বাড়িতে। আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে যখনই একটা ভিডিও দেব তখনই আপনারা তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে সকলে ভালো থাকবেন, আজকের মতো আসি, টাটা।